আলাইকুম। আমার একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে পরিণতি ও সুশাসন বিষয়ক অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পরিণতি ও সুশাসনের প্রথম পত্র এর অষ্টম অধ্যায় জনমত ও রাজনীতি সংস্কৃতি সম্পর্কে পড়ব। তোমরা জানো পূর্বে আমি এটির উপর একটি ক্লাস নিয়েছি। আজকে আমাদের পর্ব 2তে আমরা গণতন্ত্র এবং জনমত সম্পর্কে জানবো এবং সুশাসন প্রতিষ্ঠায় জনমত সম্পর্কে জানবো। যেহেতু পূর্বের ক্লাসে আমরা জনমত সম্পর্কে ধারণা লাভ করেছি এবং জনমতের যে বৈশিষ্ট্যসমূহ এবং জনমত সংগঠনের জন্য যে মাধ্যম বা বাহনগুলো প্রয়োজন সেগুলো সম্পর্কে ধারণা লাভ করেছি। আজকে আমরা তার পরবর্তী অংশ অর্থাৎ জনমতের সাথে গণতন্ত্র আর সুশাসনের সম্পর্কটা দেখব। চলো তাহলে শুরু করি। তোমরা জানো যে গণতন্ত্রে জনমতের গুরুত্ব অপরিসীম। আমরা এটা অবশ্যই বলবো, গণতন্ত্রে জনমতের গুরুত্ব অপরিসীম, কারণ আধুনিক বিশ্বে যে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা দেখি, আমরা গণতন্ত্র বলতে বুঝি যে এমন একটি শাসন ব্যবস্থা যেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের অংশগ্রহণ থাকে। তো জনগণের সেই অংশগ্রহণ জনগণ তার এই মতামতের ভিত্তিতে প্রয়োগ করে থাকে, যার জন্য জনমত ব্যতীত আমরা আধুনিককালে গণতন্ত্রের কথা কল্পনাও করতে পারি না। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মূলত জনমতের উপর নির্ভরশীল, যেহেতু গণতন্ত্র হচ্ছে জনগণের জন্য, জনগণের দ্বারা এবং জনগণের শাসন। তাই জনসম্মতি ব্যতীত গণতন্ত্র মূল্যহীন হয়ে পড়ে। আর সুস্থ সুসংগঠিত সদাজাগ্রত জনমত হচ্ছে গণতন্ত্রের ক্ষেত্রে সাফল্যের মূল মন্ত্র। অর্থাৎ জনমত যদি সুষ্ঠু না থাকে, জনগণ যদি বায়াসড হয়ে যায়, যদি জনমতটা স্ক্যাটার্ড হয়ে যায়, সেক্ষেত্রে আমরা গণতন্ত্রের সাফল্য ধরে রাখতে পারবো না। যে দেশে জনমতের প্রভাব যত বেশি, সে দেশকে আমরা তত বেশি গণতান্ত্রিক বলবো। আর যখন দেখব জনমতের যে প্রতিফলন সেটা আমরা যখন শাসন ব্যবস্থায় পাবো না, হয়তো দেখা গেল যে দেশে এমন শাসক ক্ষমতায় চলে এসেছে যে শাসক জনগণের মতামতের উপর নির্ভর করেন না বা জনগণের মতামতকে তোয়াক্কা করে না, স্বেচ্ছাচারীভাবে রাষ্ট্র পরিচালনা করে। সেক্ষেত্রে দেখা গেল যে জনগণ তার মতামতের প্রতিফলন ভোটের মাধ্যমে ঘটাতে পারে না, তখন কিন্তু আর গণতন্ত্র থাকে না, তখন সেটা স্বৈরতন্ত্রের রূপ লাভ করে। সুতরাং জনমত আর গণতন্ত্র আসলে একে অন্যের পরিপূরক। গেটেল বলেছেন, ডেমোক্রেসি ইজ দ্যাট ফর্ম অফ গভর্নমেন্ট in which the mass of the population possesses the right to share in the exercise of sovereign power. অর্থাৎ গণতন্ত্র হচ্ছে এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে জনগণ তার সার্বভৌম যে ক্ষমতাটা সেটার অধিকার পায় এবং সেটা তার অধিকার প্রাপ্তির মাধ্যমে চর্চা করে থাকে। সুস্থ সুসংগঠিত সদাজাগ্রত জনমতকে গণতন্ত্র সাফল্যের মূল মন্ত্র বলা হয়ে থাকে, এবং যে দেশের জনমতের প্রভাব যত বেশি, সে দেশকে আমরা তত বেশি গণতান্ত্রিক বলে ধরে নেই। এখন আমরা গণতন্ত্র আর জনমতের সম্পর্কগুলো দেখি। যে প্রথম পয়েন্টটা দেখো, স্বৈরাচার প্রতিরোধ। গণতন্ত্রে কোনো সরকার নিজের খুশি মতো আচরণ করতে পারে না, তাকে জনমতের সাথে সঙ্গতি রেখে সরকারি নীতি নির্ধারণ শাসন কার্য পরিচালনা করতে হয়। অন্যথায় দেখা যাবে যদি জনগণের প্রত্যাশা পূরণ না করে, সেক্ষেত্রে জনগণ হয়তো পরবর্তী সাধারণ নির্বাচনে তাকে ভোট দিল না, সে হয়তো পরবর্তীতে জনপ্রতিনিধি হতে পারলো না। সুতরাং তার মধ্যে এই ভয় বা আতঙ্কটা কাজ করে। তাই দেখা যায় যে গণতন্ত্রে জনমতই সরকারের স্বৈরাচারিতা রোধ করে থাকে। দ্বিতীয়ত, জনগণের সার্বভৌমত্ব। গণতন্ত্রে জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী। জনসাধারণের কল্যাণকামী যে ইচ্ছা সেটা জনমতের মাধ্যমেই প্রকাশিত হয়ে থাকে। অর্থাৎ জনগণের মধ্যে যে সার্বভৌম ক্ষমতা নিহিত আছে সেটা জনমতের মাধ্যমে মূলত আমরা প্রকাশ করে থাকি। অর্থাৎ আমরা যখন রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী, আমাদের মতামতটাই যে প্রধান, সেটা আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের মতামত প্রকাশের মাধ্যমে, সেটা ভোটের মাধ্যমে হতে পারে, প্রতিরোধের মাধ্যমে হতে পারে, আমরা সেটা মতামত প্রকাশের মাধ্যমে মূলত প্রকাশ করে থাকি। তৃতীয়ত, সরকারের গতিশীলতা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অনেক সময় রক্ষণশীল মনোবৃত্তি সম্পন্ন সরকারি দল প্রগতিশীল নীতির বিরোধিতা করে। এক্ষেত্রে জনমত রক্ষণশীলতা দূর করে সরকারকে অধিক পরিমাণে গতিশীল করে তোলে। 4 নম্বর দেখো, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা। গণতন্ত্রে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিগণ শাসন কার্য পরিচালনা করে থাকে। তারা জনমতের দ্বারাই পরিচালিত হন এবং তারা জনমতের কারণেই নির্বাচিত হয়ে থাকেন। ফলে শাসন ব্যবস্থা অধিক মাত্রায় গণতান্ত্রিক হয়ে ওঠে। আইন প্রণয়ন। গণতন্ত্রে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো হয়, যার জন্য দেখা যায় যখন আইনসভায় আইন প্রণীত হয় তখন জনমতের সাথে সমন্বয় করে বা জনমতের সাথে সামঞ্জস্য রেখেই আইন প্রণয়ন করা হয়। জনস্বার্থ রক্ষা। শক্তিশালী জনমত যেহেতু সরকারকে পরিবর্তন করার ক্ষমতা রাখে, তার জন্য দেখা যায় যে সরকারকে সর্বদা জনস্বার্থমূলক নীতি অনুসরণ করতে বাধ্য করে। সুতরাং সরকার জনমতের চাপে কল্যাণকামী প্রকল্প হাতে নিতে বাধ্য থাকে।
সরকারের স্থায়িত্ব। গণতন্ত্রে জনমতের দ্বারা যেসব সরকার গঠিত হয়ে থাকে হয় তেমনি জনগণের ভিত্তিতেই ক্ষমতায় টিকেও থাকে। ফলে দেখা যায় যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় সরকারের যে স্থায়িত্বের কথা আমরা বলি, স্থিতিশীলতা, সেটা জনমতের উপর নির্ভরশীল। জনগণ যদি সরকারকে সমর্থন না করে সেক্ষেত্রে জনগণের হাতে সেই সরকারের পতন ঘটে। গণতন্ত্রের অতন্ত্র প্রহরী। জনমত গণতন্ত্রের অতন্ত্র প্রহরী। সুষ্ঠু জনমত নাগরিক অধিকার এবং স্বার্থকে বিঘ্নিত হতে দেয় না। জনমতের ভয়ে সরকার নাগরিক অধিকার হরণ করতে পারে না। বিরোধী মতামত প্রকাশ করার সুযোগ। জনমত যেহেতু গণতন্ত্রের অতন্ত্র প্রহরী সেহেতু সুষ্ঠু জনমত নাগরিক অধিকার এবং স্বার্থকে বিঘ্নিত হতে দেয় না, বিরোধী মতামত প্রকাশ করার সুযোগ করে দেয়। এছাড়া ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণ করে গণমত। গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা সেখানে ব্যক্তি স্বাধীনতা পুরোপুরি রক্ষা করা সম্ভব হয়, কারণ ব্যক্তি স্বাধীনতা গণতন্ত্র বিকাশের জন্য একটা অপরিহার্য উপাদান। জনগণের মাধ্যমে ব্যক্তি তার মতামত প্রকাশের সুযোগ পায়, ফলে মতামত প্রকাশের মাধ্যমে ব্যক্তিত্বের বিকাশও ঘটে থাকে। সরকারের যে দমননীতি সেটা রহিতকরণ হয় জনমতের মাধ্যমে। জনমত যদি সুষ্ঠুভাবে প্রয়োগ হয় সমাজের তথা রাষ্ট্রীয় ব্যবস্থায় পরিচালিত হলে এর মাধ্যমে সরকারের যে দমননীতি সেটাকে রহিত করা যায়। সরকার কখনো কখনো দমননীতি অনুসরণ করে বিরোধী দলকে দমন করে থাকে, সরকার স্বেচ্ছাচার হয়ে ওঠে। তো সেক্ষেত্রে জনগণ তার এই মতামতের প্রতিফলন ঘটিয়ে সরকারের সেই স্বেচ্ছাচারিতা রোধ করে থাকে, কারণ গণতন্ত্রে জনগণের যে মতামত মনোভাব সেটা প্রকাশের সুযোগ থাকে। আর সরকারের সাফল্য অর্জন সেটাও জনমতের উপর নির্ভরশীল থাকে। সরকার গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনমতকে প্রাধান্য দিয়ে থাকে। যে স্যার হেনরি মেইন এই সম্পর্কে বলেছে যে দি ডেমোক্রেটিক গভর্নমেন্ট ডিরাইভস ইটস পাওয়ার ফ্রম দ্য পাবলিক অপিনিয়ন অ্যান্ড ইট ইজ বেসড অন ইট। অর্থাৎ গণতান্ত্রিক সরকারগুলো মূলত তার ক্ষমতাটা পাই হচ্ছে জনমত থেকে, এবং এটা জনমতের উপরই নির্ভরশীল। আর সর্বশেষ হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা গণতন্ত্র সাফল্যের একটা অন্যতম শর্ত। অর্থাৎ গণতন্ত্রকে সফল করতে হলে রাজনৈতিকভাবে স্থিতিশীল হতে হবে। সেক্ষেত্রে গণতন্ত্রকে অর্থবহ শক্তিশালী করতে জনমত রাজনৈতিক স্থিতিশীলতাটা রক্ষায় কার্যকরী একটা ভূমিকা রাখে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকারকে জনমতকে প্রাধান্য দিতে হয়, ফলে রাজনৈতিক যে অবস্থা বা পরিস্থিতি সেটা স্থিতিশীল অবস্থায় থাকে। সুতরাং আমরা বলবো যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনমতের গুরুত্ব অনস্বীকার্য এবং বহুলাংশে নির্ভরশীল। সতর্ক এবং সুসংগঠিত জনমত ব্যতীত গণতন্ত্রের অস্তিত্ব রাখাই অনেক সময় অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই শক্তিশালী এবং সদাজাগ্রত জনমত না থাকলে গণতন্ত্র সফল ও স্থায়ী হতে পারে না। তাহলে আমরা পরীক্ষায় যদি গণতন্ত্র এবং জনমতের সম্পর্ক এই জাতীয় প্রশ্ন আসে তাহলে আশা করি আমরা দিতে পারবো। এখন আসো সুশাসন প্রতিষ্ঠায় কীভাবে জনমতের যে সম্পর্ক বা জনমত কীভাবে সুশাসন প্রতিষ্ঠা করে। যেহেতু গণতন্ত্র প্রতিষ্ঠায় জনমতের অনেক বেশি গুরুত্বপূর্ণ অবদান বা বলবো পুরোপুরি নির্ভরশীল গণতন্ত্র জনমতের ওপর, সেহেতু আমরা জানি যে সুশাসনের একটা অন্যতম বৈশিষ্ট্য বা সুশাসন প্রতিষ্ঠার একটা অন্যতম উপায় হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। সুশাসনের একটা উপাদান হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, যার জন্য এটা প্রত্যক্ষভাবে জনমতের ওপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। তাহলে দেখো, জনমত যখন সকল ক্ষমতার আধার, সরকারের উত্থান পতন জনমতের মতামতের উপর নির্ভরশীল, তথাপি রাষ্ট্রের অস্তিত্ব নির্ভর করে জনমতের ওপর। জনগণ যে মত প্রকাশ করে জনমত সেভাবেই গড়ে ওঠে। একটি দেশের প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে সরকার গঠন, সরকারের স্থায়িত্ব ধরে রাখা, পরিচালনা, সার্বিক ক্ষেত্রে জনমতের আমরা প্রতিফলন দেখতে পাই। সুতরাং জনমতকে আমরা বলবো যে সুশাসন প্রতিষ্ঠার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন আমরা কিছু পয়েন্ট আকারে দেখি। প্রথম পয়েন্টটা দেখো, সুশাসনের একটা সহায়ক শক্তি হচ্ছে জনমত। জনমতের আকাঙ্ক্ষা রাষ্ট্রীয় কাজে সুশাসন প্রতিষ্ঠা করা। জনমত সুশাসন নিশ্চিতকরণে সহায়তার পাশাপাশি দুর্নীতি এবং স্বজনপ্রীতি, এই যে কতগুলো বৈশিষ্ট্য আছে যা সুশাসনকে ব্যাহত করে একটি রাষ্ট্রে, সেই বৈশিষ্ট্যগুলোকে জনমতের মাধ্যমে কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি। এরপর দেখো, দ্বিতীয় পয়েন্টটি সরকারের স্থায়িত্ব। এটিও কিন্তু জনমতের উপর নির্ভরশীল, এবং আমরা জানি সুশাসনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে স্থিতিশীল সরকার ব্যবস্থা বা রাজনৈতিক স্থিতিশীলতা। সেক্ষেত্রে গণতন্ত্রে জনমতের দ্বারা যেমন সরকার গঠিত হয়, তেমনি জনমতের ভিত্তিতে ক্ষমতায় টিকে থাকে। তাছাড়া জনমত সরকারকে নিয়ন্ত্রণ করে থাকে। জনমত যাতে বিপক্ষে চলে না যায় সেজন্য গণতান্ত্রিক সরকারকে সুশাসন নিশ্চিতকরণে সচেষ্ট থাকতে হয়।
এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে গণতন্ত্র এবং জনমতের যে পারস্পরিক যে সম্পর্ক, এটাই সুশাসন প্রতিষ্ঠা করে। জনমত যেহেতু গণতন্ত্র অতন্ত্র প্রহরী, সুষ্ঠু জনমত নাগরিক অধিকার স্বার্থকে সংরক্ষণ করে। তাছাড়া সুষ্ঠু জনমত ব্যক্তি স্বাধীনতা গণতন্ত্র বিকাশের জন্য অপরিহার্য উপাদান। নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা অধিকারের সুরক্ষা দ্বারা সুশাসন নিশ্চিত করা যায়। এছাড়া আরও কতগুলো আমরা সুশাসনের বৈশিষ্ট্য দেখি, তোমাদের মনে আছে আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছি পরিণতি ও সুশাসনের প্রথম পত্রে। সেগুলো ছিল স্বাধীন বিচার ব্যবস্থা, তারপর হচ্ছে প্রশাসনের দক্ষতা, জবাবদিহিমূলক প্রশাসন, স্বাধীন সরকারি নিরীক্ষক, প্রতিনিধিত্বমূলক আইন, সবার নিকট দায়বদ্ধতা, মানবাধিকারের সংরক্ষণ, সংবাদপত্রের স্বাধীনতা। সুশাসনের এই যে অনেকগুলো বৈশিষ্ট্য, এগুলা কিন্তু সুনিশ্চিতকরণে জনমতের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আমরা ওগুলোও পয়েন্ট আকারে দেখাতে পারি। তোমরা যদি চাও তাহলে এই 3টা পয়েন্টের সাথে ওই পয়েন্টগুলো অ্যাড করে নিতে পারো। আচ্ছা, কেননা জনমত সুশাসনের এইসব বৈশিষ্ট্যকে জনগণের নিকট গ্রহণযোগ্য করে তোলে, যা উপেক্ষা করা কারো পক্ষেই সম্ভব হয় না। তাহলে আমরা এই সবগুলি আলোচনা থেকে বুঝতে পারছি যে সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে জনমত আসলে অনস্বীকার্য। আমরা বলবো যে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যেভাবে জনমত একটা অনিবার্য একটা ব্যাপার, তেমন ঠিক একইভাবে সুশাসন আর গণতন্ত্র অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেও গণতন্ত্র অনিবার্য। আর এজন্যই জনমতকে শাসন ব্যবস্থার স্নায়ু কেন্দ্র বলা হয়ে থাকে। আধুনিক রাষ্ট্র যে নেতা আছে তাদের মতে পিপল আর দ্য সোর্সেস অফ অল পাওয়ার। তাই আমরা যদি জনগণকে সকল ক্ষমতার অধিকারী মনে করি, তাহলে জনগণের সেই সকল ক্ষমতা কিন্তু মূলত জনমতের মাধ্যমে একটি শাসন ব্যবস্থায় প্রতিফলিত হয়ে থাকে। তাই জনসাধারণের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা পরিচালিত হয়। আচ্ছা, এখন আমরা কিছু উদ্দীপকে চলে যাই এবং দেখি প্রশ্নগুলি কীভাবে আসে। প্রথম উদ্দীপকটা হচ্ছে কুমিল্লা বোর্ডে 2019 সালে এসেছে। জাতীয় নির্বাচনে জর্জ কিলম্যান একজন দলীয় প্রার্থী নির্বাচনী এলাকায় তিনি সভা সমাবেশ করছেন। সমাবেশে তিনি দলীয় প্রতীক, ব্যানার, পোস্টার, লিফলেট ব্যবহার করেছেন। প্রচারণায় তিনি দলের আগাম দিনের উন্নয়ন কর্মসূচিকে প্রাধান্য দিচ্ছেন। এছাড়া তিনি এলাকার বিভিন্ন সমস্যার সমাধান ও উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি বারবার বলছেন, গণতন্ত্রের জন্য আমাদের দলের বিকল্প নেই। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে জনমত কি? তোমরা অলরেডি জেনে গিয়েছো। রাজনীতি সংস্কৃতি পরবর্তী ক্লাসে জানবো। গতে বলা হচ্ছে উদ্দীপকে কিলম্যান জনমত গঠনে কোন মাধ্যমকে বেশি প্রাধান্য দিচ্ছে। এখানে দেখো কিলম্যান কিন্তু সভা সমাবেশের কথা বলেছে। এই উদ্দীপকটা আমরা মনে হয় গত ক্লাসে পড়েছিলাম। আচ্ছা, এই ক্লাসে এটা অ্যাড করার পিছনে কারণটা হচ্ছে যে 4 নাম্বার, উচ্চতর দক্ষতা যে প্রশ্নটা, গণতন্ত্র বিকাশে উক্ত মাধ্যমটির ভূমিকা বিশ্লেষণ করো। যদি ওই মাধ্যমটি হয়ে থাকে সভা সমাবেশ, তো আমরা 3-এ প্রয়োগে দেখাবো যে সভা সমাবেশ কীভাবে গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা সেটাকে ধরে রাখে, এবং 4-এ উচ্চতর দক্ষতায় দেখাবো যে এই মাধ্যমটা অর্থাৎ সভা সমাবেশ, এই মাধ্যমটা কীভাবে গণতন্ত্র বিকাশে ভূমিকা রাখে। তখন আমরা ব্যাখ্যা করব গণতন্ত্র বলতে আমরা কী বুঝি। তারপর প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে চলে যাব। তারপর গণতন্ত্রের সাথে জনমতের যে সম্পর্ক সেটা দেখাবো। তারপর বেশ কিছু আলোচনার মাধ্যমে বলবো যে সভা সমাবেশের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন এবং বুদ্ধিজীবীগণ নিজেদের বক্তব্য প্রকাশ ও প্রচার করে। এর ফলে জনগণ বিভিন্ন দল ও মতের মধ্যে যে তুলনামূলক আলোচনা বিশ্লেষণ করার সুযোগ তৈরি হয়, সঠিক মতামত তৈরি করতে পারে। ফলে গণতন্ত্রের জন্য সেটি কল্যাণকর এবং তার ফলে সরকার গঠিত হয়। সভা সমাবেশের মাধ্যমে রাজনৈতিক দলসমূহ গণতন্ত্রের বিকাশে তাদের করণীয় সম্পর্কে ইশতেহার প্রদান করে। এটা আমরা প্রতিটা সাধারণ নির্বাচনের আগে দেখি। ফলে তারা ক্ষমতা লাভ করে তা কার্যকর করার জন্য উদ্যোগী হয়। সভা সমাবেশের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি হয়। গণতন্ত্র সফল হওয়ার জন্য যেহেতু জনসচেতনতা অনিবার্য, সভা সমাবেশের মাধ্যমে বিরোধী দল, বুদ্ধিজীবী শ্রেণী জনমত গঠন করে সরকারের যে স্বেচ্ছাচারিতা সেটা রোধ করে গণতন্ত্রের স্বরূপ বজায় রাখে। আর এভাবেই সভা সমাবেশ গণতন্ত্র বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তী উদ্দীপকটা চট্টগ্রাম বোর্ড 2019 সালে এসেছে। Hoque প্রতিবেশী, তাদের গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে ইছামতি নদী। এলাকার প্রভাবশালী কয়েকজন ব্যক্তি নদীতে বাঁধ দিয়ে মাছ চাষের উদ্যোগ গ্রহণ করে। এতে নদীর পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়, ফলে সাধারণ জনগণের কৃষি ক্ষতিগ্রস্ত হয়। এসব দেখে Hoque এলাকার মানুষদের সংগঠিত ও প্রতিবাদ করে। তাদের প্রতিবাদের খবর গণমাধ্যম বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করে। বিষয়টি সরকারেরও নজর আসে। পরবর্তীতে সরকার জনকল্যাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এখানে গতে বলা হচ্ছে উদ্দীপকে 2 বন্ধুর উদ্যোগের মাধ্যমে তোমার পঠিত কোন ধারণাটি গড়ে উঠেছে ব্যাখ্যা করো। আমরা এখানে Hoque
কের যে কাজটা দেখেছি যে তাদের গ্রামের পাশ দিয়ে নদী বয়ে গিয়েছিল এবং সেখানে যে বাঁধ সংক্রান্ত ব্যাপার ঘটলো, মাছ চাষে উদ্যোগ গ্রহণ করে নদীর পানি প্রবাহতে বাধাগ্রস্ত হলে সাধারণ জনগণ যাদের জনগণের যে কৃষি জমি সেটা ক্ষতিগ্রস্ত হয়, ফলে এলাকার মানুষদের সংগঠিত করে হোকে প্রতিবাদ করে। তাদের প্রতিবাদের খবর গণমাধ্যমে বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করে। তাহলে আমরা এখানে কিন্তু দেখলাম যে গণমাধ্যমের ভূমিকা নিয়েই মূলত কথা বলছে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে কোন ধারণাটি গড়ে উঠেছে? তাহলে আমরা এখানে বলবো এখানে হোকে এর গণমাধ্যমের ভূমিকায় জনমত গড়ে উঠেছে। তারা জনগণকে, যে এলাকার যে মানুষকে তাদেরকে একত্রিত করেছে গণমাধ্যমের সহায়তায়, আর ফলে জনমত গণতন্ত্রকে শক্তিশালী করে বলে আমি মনে করি। এটা তোমরা বলবে। এরপর ঘতে তুমি কি মনে করো হোকে এবং গণমাধ্যমের ভূমিকা গণতন্ত্রকে শক্তিশালী করে? তুমি বলবে যে হ্যাঁ, আমি অবশ্যই তা মনে করি। এরপর তুমি এর সপক্ষে যুক্তি দেখাবে। যশোর বোর্ড 2019 সালে এই প্রশ্নটি এসেছে টিভিতে প্রচারিত একটি অনুষ্ঠানে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে জনগণকে সংগঠিত করার চেষ্টা চালায়। গণতান্ত্রিক রাষ্ট্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে গতে বলা হয়েছে জনগণকে সংগঠিত করার জন্য উদ্দীপকের মাধ্যম ছাড়া আর যেসব মাধ্যম আছে তা পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। উদ্দীপকে দেখো কোন জিনিসটা ছিল, উদ্দীপকে ছিল টিভি, হ্যাঁ, অর্থাৎ প্রচার মাধ্যম। তো টিভি ছাড়া আর আমরা অন্যান্য যে গত ক্লাসে যে মাধ্যমগুলো পড়েছি তাহলে সেগুলো আমরা আলোচনা করব। আর ঘতে প্রচার মাধ্যম বা গণমাধ্যম, আর ঘতে হচ্ছে উদ্দীপকের ধারণাটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। তখন আমরা যে আজকে যে আলোচনাটা করেছি গণতন্ত্রের সাথে জনমতের যে সম্পর্ক সেটা দেখিয়ে দিব। এখন দেখো 2018 সালে ঢাকা, দিনাজপুর, যশোর, সিলেট বোর্ড 2018 সালে এসেছে। এই প্রশ্নটি দেখো, জনাব ফরহাদ চৌধুরী পৌরসভা নির্বাচনে একজন প্রার্থী। নির্বাচনের আচরণবিধি মেনে তিনি নির্বাচনের প্রচারণার কাজ শুরু করেছেন। তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেছেন। বিভিন্ন জায়গায় পথসভা, মিটিং, মিছিলের আয়োজন, লিফলেট, ব্যানার, পোস্টার বিতরণ করেছেন। তিনি জনগণকে তার প্রতি বিশ্বাস রাখার আহ্বান করেন। গতে বলা হয়েছে উদ্দীপকে জনাব চৌধুরীর কাজে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? দেখো এখানে এতগুলি জনমতের মাধ্যম দেয়া আছে, আমার মনে হয় যে তোমাদেরকে আইডেন্টিফাই করতে একটুও সমস্যা হবে না। এখানে জনমতের কথাই বলা হয়েছে। তারপর তোমরা এই যে মাধ্যমগুলো দেখানো হয়েছে এগুলা ব্যাখ্যা দিবে এবং জনমত কী সে সম্পর্কেও আলোচনা করবে, প্যারা করে করবে এবং সুন্দর করে গুছিয়ে একটু অর্গানাইজড ওয়েতে ব্যাখ্যা করবে। আর ঘতে আছে উদ্দীপকের বিষয়টির সাথে গণতন্ত্রের সম্পর্ক বিশ্লেষণ করো। আজকে আলোচনার পুরো বিষয়টাই ছিল এটা, আশা করি তোমরা পারবে। এখন দেখো রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বোর্ডে 2018 সালে এই প্রশ্নটি এসেছে যে গত বছর সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরে উৎপাদিত ফসল রক্ষা বাঁধ ভেঙে সব ফসলি জমি পানির নিচে চলে যায়, ফলে সব কৃষক উৎপাদিত ফসল না পেয়ে দিশেহারা হয়ে পড়ে। স্থানীয় জনগণ এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বাঁধ নির্মাণে নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়ী করে এবং সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। ফলে স্থানীয় জাতীয় বিভিন্ন গণমাধ্যম বিষয়টিকে তুলে ধরে। পরে সরকার তদন্ত কমিটি গঠন করে এবং তাদের সুপারিশের ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে থাকে। আচ্ছা, এখানে কতে যে SMS এর পূর্ণরূপ চেয়েছে এটা আমাদের গভর্নেন্স চ্যাপ্টারে আছে। কতে সামাজিক ন্যায় বিচারের কথা বলা আছে, এটা আমাদের 3য় অধ্যায়ে আছে। আর গতে উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টির ইঙ্গিত আছে তোমরা দেখলেই বুঝে যাবে এখানে জনমতের কথা বলা হয়েছে, কারণ তোমার বইয়ের যে 10টি অধ্যায় আছে এর কোনো অধ্যায়ের সাথে এটা মিলবে না। এখানে গণমাধ্যমের কথা বলা হচ্ছে, সুতরাং এখানে জনমতের কথাই বলা হয়েছে। এই উদ্দীপকগুলো, কয়েকটা উদ্দীপক তোমরা যদি পড়ো তাহলে কিন্তু খুব সহজে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে যে জনমত সংক্রান্ত উদ্দীপকগুলো কীরকম আসে, সহজেই তোমরা আইডেন্টিফাই করতে পারবে। এবং সবশেষে দেখো গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের উল্লিখিত পদক্ষেপ সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক। আচ্ছা, ঘতে বলা হয়েছে গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের উল্লিখিত পদক্ষেপ সুশাসন প্রতিষ্ঠার সহায়ক। আমরা সর্বশেষ যে বিষয়টি আলোচনা করেছিলাম গণতান্ত্রিক ব্যবস্থায় গণতন্ত্র আর সুশাসনের যে সম্পর্ক সেটা আলোচনা করেছি, তাহলে ওই অংশটা আমাদের এখানে লাগবে। তোমরা তাহলে সুন্দর করে ব্যাখ্যা করে উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে ব্যাখ্যা করবে। ইনশাআল্লাহ তোমরা পেরে যাবে। বাসায় মন দিয়ে পড়াশোনা করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।